আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করতে পারি না। আজ আরজিকর মামলার শুনানিতে এই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি। আরজিকর এই মুহূর্তে সারা দেশে বার্নিং ইস্যু। আজ সারা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলাটি নিয়ে। কি বলল সুপ্রিম কোর্ট? এক কথায় রাজ্য প্রশাসনকে শীর্ষ আদালতের প্রশ্নবাণ। খুন ধর্ষণের ঘটনায় কেন দিতে এফআইআর? পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল? প্রশাসনের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ শীর্ষ আদালতের। বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ। আরজিকরে তাণ্ডবেও সুপ্রিম প্রশ্ন। শীর্ষ আদালতের স্ক্যানারে সন্দীপ ঘোষ। এদিকে টানা পঞ্চম দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। আর এরই মধ্যে বুধবার সন্দীপ ঘোষকে তলব করেছে লালবাজার। আর এর মধ্যে জল্পনা বাড়িয়ে দিল্লিতে রাজ্যপাল দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে। রাজ্যের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল। এই সব নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আপনাদের দেখাবো যে আজ শীর্ষ আদালত যে সুও মোটো মামলা নিয়েছে সেখানে কি বললেন প্রধান বিচারপতির বেঞ্চ। আরজিকর মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের যে বক্তব্য ছিল, পদত্যাগের পর কেন অন্য হাসপাতালের দায়িত্বে সন্দীপ ঘোষ, কেন এফআইআর দায়েরে গড়িমসি। 11টা 45 মিনিটে প্রথম এফআইআর, তার আগে কি করছিলেন অধ্যক্ষ? কেন নিহত পড়ুয়া চিকিৎসকের দেহ দেখতে দেওয়া হয়নি পরিবারকে? এফআইআর দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই কেন দেহ পরিবারকে তুলে দেওয়া হলো? কেন এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলা হয়? কেন নির্যাতিতার ছবি, নাম, পরিচয় সমাজ মাধ্যমে? প্রথম এফআইআর এর কপিতে কি খুনের উল্লেখ ছিল? এক্ষেত্রে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল? এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। 2 হাসপাতাল ভাঙচুরের ঘটনায় 22 আগস্টের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকেও। 7 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করতে হবে। আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আরও একটা ধর্ষণের জন্য আমরা অপেক্ষা করতে পারি না, মন্তব্য সুপ্রিম কোর্টের। আমরা এ নিয়ে আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। The nation, entire nation, heard with great relief the pronouncements of the Supreme Court of India. Remember, every saint has a past, every sinner has a future. Anybody listening? Will Mamata Banerjee please raise her hands? আরজিকরে পড়ুয়া চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড়। বিচারের দাবিতে ফুঁসছে দেশ। দ্রুত বিচার দিতে 18 আগস্ট শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের। সেই শুনানির দিকে তাকিয়েছিল আমজনতা। আরজিকর মামলায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের নির্দেশ। পদত্যাগের পর কেন অন্য হাসপাতালের দায়িত্বে সন্দীপ ঘোষ? কেন এফআইআর দায়েরে গড়িমসি? বেলা 11টা 45 মিনিটে প্রথম এফআইআর, তার আগে কি করছিলেন অধ্যক্ষ? কেন নিহত পড়ুয়া চিকিৎসকের দেহ দেখতে দেওয়া হয়নি পরিবারকে? এফআইআর দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই কেন দেহ পরিবারকে তুলে দেওয়া হলো? কেন এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলা হয়? কেন নির্যাতিতার ছবি, নাম, পরিচয় সমাজ মাধ্যমে? সুপ্রিম কোর্টের এইসব প্রশ্নেই অস্বস্তিতে রাজ্য প্রশাসন। किसी ने एफआईआर क्यों नहीं कराई? पहला एफआईआर जो है पुलिस के सुओ मोटो क्यों था कि पुलिस ने खुद पे लिया? विक्टिम की तरफ से क्यों नहीं है? बॉडी इतना देर क्यों जी जलाने में इतनी जल्दी? तो আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত একজনই গ্রেফতার হয়েছে, সিবিআই হেফাজতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। যদিও ঘটনার নেপথ্যে একাধিক ব্যক্তির যোগ রয়েছে বলে দাবি উঠেছে বিভিন্ন মহলে। সোমবার কলকাতা টিভির হাতে এসেছে ময়নাতদন্তের এক্সক্লুসিভ পূর্ণাঙ্গ রিপোর্ট, যেখানে স্পষ্ট উল্লেখ, শ্বাসরোধ করে খুন ও ধর্ষণ, যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করার চেষ্টা। আরজিকরের তরুণী চিকিৎসককে যে খুন করা হয়েছে তা স্পষ্ট, কিন্তু এখানেই সুপ্রিম কোর্টের প্রশ্ন, প্রথম এফআইআর কপিতে কি খুনের উল্লেখ ছিল? এক্ষেত্রে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা কি ছিল? শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য বলে এখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হবে, পশ্চিমবঙ্গকে অপমান করা হবে, বাংলাকে ছোট করে দেখানো হবে, এটা তো হতে পারে না। সিট করেছে কিছু প্রমাণ লোপাট করার জন্য।
নির্যাতিতার বিচার চাইছে দেশ। বিচার কি মিলবে? কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে দোষীরা? এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় 22 অগস্টের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকেও। আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আরও একটা ধর্ষণের জন্য আমরা অপেক্ষা করতে পারি না, মন্তব্য সুপ্রিম কোর্টের। অগস্ট বিচারের দাবিতে রাস্তায় মানুষের ঢল নামে। সেই রাতেই অশান্ত হয়ে ওঠে আরজিকর হাসপাতাল। মধ্যরাতে নারী সুরক্ষা স্বতঃস্ফূর্ত আন্দোলন মুহূর্তে বদলে যায় তাণ্ডবে। এই ঘটনাতেও সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে রাজ্য। প্রধান বিচারপতির বেঞ্চে প্রশ্ন, স্বাধীনতা দিবসের দিন কিভাবে এত বড় সরকারি হাসপাতালে ভাঙচুর, হামলা, তাণ্ডব, ভাঙচুরের সময় রাজ্য পুলিশ কি করছিল? আরজিকরের মতো অন্যতম ব্যস্ত হাসপাতালে কি তবে নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য পুলিশ? তাই কি সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ মোতায়েন? প্রশ্ন বিরোধীদের। যদিও সিআইএসএফ আদৌ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক পড়ুয়ারা। বারবার যে প্রশ্নটা বলছি যে মাল্টিপল যদি ইনভলভমেন্ট থাকে তাহলে তারা তো এখনো প্রকাশ্যে ছাদের আলোয় ঘুরে বেড়াচ্ছে। আমরা কিভাবে মানে সেফটির প্রশ্ন আসছে, তাহলে সেই জন্য কর্মবিরতি আমাদের চলবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী বারবারই প্রশ্নচিহ্নের মুখে পড়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে কলকাতা পুলিশও। সন্দীপ ঘোষকে লালবাজারে তলব করা হয়েছে। বুধবার 12টার মধ্যে লালবাজারে হাজিরার নির্দেশ। কলকাতা টিভি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য রয়েছেন, বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, এবং কিছুক্ষণের মধ্যে বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি প্রথমে অনির্বাণকে দিয়েই শুরু করবো। অনির্বাণ, তোমার কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো, আজকে প্রধান বিচারপতির বেঞ্চ যে প্রশ্নগুলো তুলেছেন একদম আইনজীবীর চোখ দিয়ে, তুমি কিভাবে সেটাকে ব্যাখ্যা করবে? ওয়ান্ডারফুল আজকে যে জাজমেন্টটা হয়েছে বা যে অর্ডারটা হয়েছে সেটা যে ইট ইজ আ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল অর্ডার্স অফ অনারেবল সুপ্রিম কোর্ট। আমি অনারেবল সুপ্রিম কোর্টের 3 জাজের অনারেবল বেঞ্চকে আমি সম্মান কুর্নিশ জানাচ্ছি। ওনারা এই বিষয়টাকে অত্যন্ত দ্রুততার সাথে হস্তক্ষেপ করেছেন, কারণ এই হস্তক্ষেপ মনে করেছেন ওনারা যে এটা একটা প্রাদেশিক ইস্যু নয়, এটা একটা ন্যাশনাল ইস্যু, এবং সেখানে প্রাধান্য পেয়েছে ওয়ান্ডারফুলি প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে মেডিকেল স্টাফসদের, অর্থাৎ ডক্টরস, নার্সেস, প্রত্যেকের সুরক্ষা। এই সুরক্ষার বিষয়টা অত্যন্ত নির্দিষ্ট করা হয়েছে এই অর্ডারের মধ্যে। আরো পার্টিনেন্ট হচ্ছে যে এখানে রোল অফ দ্য ইনভেস্টিগেটরস, ইনিশিয়াল ইনভেস্টিগেটরস, সেটা একটা ক্রিটিসিজম ফেস করেছে। এবার দেখো, একটা তথ্য তো অবশ্যই রয়েছে যে যারা কাজ করেন তারাই ক্রিটিসিজম ফেস করেন, কিন্তু এমন কিছু প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট, সেটা হয়তো সাধারণ আপামর জনসাধারণের একই প্রশ্ন ছিল যে কেন এটাকে প্রাথমিকভাবে এত ডিলে হলো এফআইআর লঞ্চ করতে, কেন এটাকে সুইসাইড হিসেবে প্রথমে বর্ণনা করা হলো, কেন ওই প্রিন্সিপাল অফ দ্যাট ইনস্টিটিউশন, যেহেতু এটা একটা ডাক্তারি কলেজ বা একটা হসপিটাল, তার ইনস্টিটিউশনের মধ্যে যদি একটা ঘটনা ঘটে থাকে তাহলে ইনস্টিটিউশনাল এফআইআর কেন লঞ্চ করা হলো না, এই প্রশ্নগুলোর কিন্তু সম্মুখীন হতেই ছিল আজকে। এবং আদালত মানে মহামান্য সুপ্রিম কোর্ট ওনারা অত্যন্ত এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব দিয়ে অবজার্ভ করেছেন এবং গুরুত্ব সহকারে এই বিষয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তুমি দেখো আজকে যে যারা আজকে আমরা সারা পশ্চিমবাংলার মানুষ যেখানে সোচ্চার হয়েছিলেন, ওনাদের মুখ্য বক্তব্য ছিল যে তারা যেন বিচার পান। তো আজকে সর্বোচ্চ আদালত এনশিওর করেছেন যে তারা বিচার দেবেন। একই সাথে অনারেবল সুপ্রিম কোর্টের বেঞ্চ কিন্তু ডাক্তারদেরকে অনুরোধ করেছেন যে তারা যেন ইমিডিয়েটলি কাজে জয়েন করেন, কারণ তারা পরিষেবা, যে পরিষেবা, হেলথ কেয়ার পরিষেবা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরিষেবা, এবং সেখানে এই সরকারি হাসপাতালে যেই মানুষরা গিয়ে পৌঁছন তারা কিন্তু বেসরকারি হাসপাতাল বা সেই অর্থে সেই মেডিকেল ফেসিলিটিস অ্যাফোর্ড করতে পারেন না বলেই সরকারি হাসপাতালে যান এবং সর্বোচ্চ মানের পরিষেবা তারা এক্সপেক্ট করেন। তো সেই ক্ষেত্রে এই কথাটাও আজকে উঠে আসে মপিয়া যে এইমস এর মতন হসপিটাল, যেখানে 2 বছর ধরে
একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ওয়েট করতে হয়, এখন যদি পরিষেবা বন্ধ থাকে তাহলে ওই মানুষটিকে আবার 2 বছর পরে পিছিয়ে যেতে হয় সেই পরিষেবা পাওয়ার জন্য। এই প্রসঙ্গ কিন্তু আজকে উঠে আসে অনারেবল সুপ্রিম কোর্টের আলোচনায়। তো এই সব ফ্যাক্টরসকে আর একটা হচ্ছে যে ন্যাশনাল টাস্ক ফোর্স NTF গঠন করা, যেটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ওনারা মনে করেছেন যে অত্যন্ত প্রয়োজনীয় উঠেছে। ওনারা কিন্তু শুধু এই আরজিকর ঘটনা যেমন অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নিকৃষ্ট একটি ঘটনা, যেখানে এই অপরাধের শিকার হয়েছেন এই ভদ্রমহিলা, তো সে ছাড়াও কিন্তু বেশ কিছু জায়গাতে অন্যান্য বিষয়গুলো ওনারা সামনে নিয়ে এসেছেন, যে অন্যান্য প্রদেশে বা অন্যান্য স্টেটে এরকম ডক্টরসদেরকে বিভিন্ন রকমভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, বিভিন্ন সময় পরিষেবা তাদেরকে পেশেন্ট পার্টিরা মনে করছেন যে তাদেরকে কিছু ভায়োলেন্স ফেস করতে হচ্ছে। তো সেইগুলোর জন্য নিরাপত্তা সুরক্ষিত করা এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় অ্যাসপেক্ট, সেটা উঠে এসছে। মৌপিয়া, যেটা আমি লাস্টলি বলবো, তুমি খেয়াল করেছো হয়তো এই পুরো এই হিয়ারিংটার মধ্যে আমি অনলাইনে ভার্চুয়ালি আই ওয়াজ প্রেজেন্ট, এবং সেখানে আমি পুরোটা দেখেছি। সেখানে একটি ডক্টরদের অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গলের একটি ডক্টরের অ্যাসোসিয়েশনের থেকে একটি চিঠি হস্তান্তর করা হয় প্রধান বিচারপতি তার সাথে সহকারী 2 বিচারপতির কাছে বন্ধ খামে। যেই চিঠিটা বলা হয় যে এই চিঠিটা কোনো একজন সিনিয়র ডক্টর বা জুনিয়র ডক্টর, কোনো একজন ডক্টর যিনি ওই সময় রেসিডেন্ট অফ দ্য মেডিকেল কলেজ, যেখানে ভ্যান্ডালিজম যেদিন হয় 15 তারিখ বা 14 তারিখ রাত্রে, 14-15 তারিখ রাত্রে, তিনি ওই ঘটনার বর্ণনাটা করেন এবং সেটা কোনো আধিকারিকের কাছে গতদিনই, মানে অর্থাৎ 19 তারিখে একটা চিঠি পাঠান। সেই চিঠিটাকে বন্ধখামে ওনার সিকিউরিটির জন্য এবং ওনার আইডেন্টিটি ডিসক্লোজ যাতে না হয় তাই জন্য বন্ধখামে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে প্লেস হয়। এই লেটারটা পড়ার পরেই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অনারেবল সুপ্রিম কোর্টের অনারেবল জাজেস এই মন্তব্য করেন যে পুলিশ কেন ওই রাত্রির বেলায় ভ্যান্ডালিজম রোধ করার মতন ইনফ্রাস্ট্রাকচার তাদের ছিল না, তাদের কাছে কেন এই ইনপুটস ছিল না যে এরকম জিনিস হতে পারে। এবং এই বর্ণনাটা শুনেই কিন্তু ওই ডাক্তারবাবুর লেখা চিঠিটা বর্ণনাটা শুনেই কিন্তু আদালত মনে করেন যে সুরক্ষা, আরজিকর মেডিকেল কলেজের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইমিডিয়েটলি সেন্ট্রাল ফোর্স দেওয়া উচিত, উইচ ইজ ভেরি পার্টিনেন্ট। মানে কোথাও না কোথাও রাজ্য পুলিশের উপরে আমি এখানেই আসবো অরূপের কাছে। অরূপ, এই ঘটনার পর যে রিয়াকশন আমরা যদি দেখি, সেখানে দাঁড়িয়ে কতগুলো জায়গায় ফাঁকফোকর থাকছে, যেটা হাইকোর্ট মনে করেছে, সুপ্রিম কোর্টও মনে করছে, তারা সুমোটো এই মামলা হাতে নিয়েছে। এক হচ্ছে সন্দীপ ঘোষের ভূমিকা, আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা সেই ঘটনার দিন, এবং এখানেও সন্দীপ ঘোষ যার তরফে এতগুলো গাফিলতির দিক থাকলো, তাকে সম্মানজনকভাবে তার ইস্তফার কয়েক ঘন্টার মধ্যে CNMC-তে তাকে পোস্টিং দেওয়া, এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে যে প্রশ্নের অবকাশগুলো উঠছে, যে সবচেয়ে বড় প্রশ্ন যে 14ই অগস্ট মধ্যরাতে যে তাণ্ডব চলল আরজিকরে, এবং আরজিকর প্লেস অফ অকারেন্স, সেই চত্বরে যে তাণ্ডবটা চললো তার নিরাপত্তার দায় কার? না মৌপিয়া, দেখুন, প্রথমত সুপ্রিম কোর্ট আজকে যে যুগান্তকারী পর্যবেক্ষণ জানিয়েছে, সেই পর্যবেক্ষণ বা রায় যাই বলুন না কেন, তাকে সম্পূর্ণভাবে আমরা স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে এটা শুধুমাত্র একটা ঘটনার প্রেক্ষিতে নয়, সুপ্রিম কোর্ট সারা দেশব্যাপী ধর্ষণ এবং খুনের মতো এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে কনসার্ন ব্যক্ত করেছে বলে সুমোটো কগনিজেন্স নিয়েছে। দ্বিতীয়ত, যে কথা আমরা বারবার বলছিলাম যে জাস্টিসের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলন অত্যন্ত সঙ্গত এবং এটাই সময়ের দাবি। নির্যাতিতার পরিবারকে সবার আগে জাস্টিস দিতে হবে, স্বাগত, কিন্তু সেই জাস্টিস দেওয়ার আন্দোলনের জন্য যেন আর কোনো মানুষ তারা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সবার আগে চিকিৎসকদের কর্মবিরতিটা প্রত্যাহার হোক, সেই দাবি কিন্তু মানুষের মধ্যে থেকে আসছিল। আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এটাও রয়েছে এবং তারা সরাসরি ডাক্তারদেরকে অনুরোধ করেছেন, ধর্মঘট তুলে নেওয়ার কথা খুব ক্যাটেগরিক্যালি বলেছেন। কিন্তু তার বাইরে গিয়েও যে প্রশ্নগুলো উঠছে, এটা তো সত্যি ঘটনা যে সরকার নিজে থেকে দাঁড়িয়ে সামনে থেকে বলেছে এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ফাঁসি চাই, প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে। কিন্তু তারপরেও যখন সন্দীপ ঘোষের এই ইনসিডেন্ট সামনে আসছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের সরকারগতভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছে, এই কথা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু আমরা এখনও আশা রাখছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশই 24 ঘন্টার মধ্যে যাকে প্রাইম অ্যাকিউজ তাকে তো গ্রেপ্তার করেছে। কিন্তু আজকে মৌপিয়া দেখুন, কম সময়ে গ্রেফতার করেছে, সন্দেহ নেই তাতে, কিন্তু সন্দীপ ঘোষ যে একটা সাধারণভাবে আমরা কি দেখি, একজন কাস্টোডিয়ান, একটা ঘটনা যদি কোনো প্রতিষ্ঠানে হয়, তার যিনি কাস্টোডিয়ান তার সঙ্গে পুলিশ কথা বলে, সন্দীপ ঘোষের সঙ্গে তো পুলিশ কথা বলেনি, এবং যেখানে আদালত প্রশ্ন তুলছে। আমি আসছি কেন বলছি, দেখুন
24 ঘন্টার মধ্যে যখন কলকাতা পুলিশ এই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করলো, তারপরের দিন মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশে চলে গেল সিবিআইয়ের হাতে মঙ্গলবার। আজকে 7 দিন হতে চলল। কলকাতা পুলিশের অ্যারেস্টেড সংখ্যার পরে একজনও বাড়তি অ্যারেস্টেড সিবিআইয়ের হাতে আমরা তদন্তের অগ্রগতি দেখতে পেলাম না। এখানেই মানুষের ক্ষোভটা কিন্তু জন্মাচ্ছে। আজকে 5 দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ তো চলছে। আমি আসছি, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু আউটপুটটা কি? 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে আউটপুট কিন্তু এখনো আজকেও সিবিআই এমনকি বলেছে যে আমরা এখনো পুরোপুরি কাজ করে উঠতে পারিনি। আমরা সুপ্রিম কোর্ট বলেছে 22 তারিখের মধ্যে জানাতে, তখন সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে 23 তারিখ, যেহেতু আপনি জানেন 23 তারিখ এই যে মূল অপরাধী তাকে কোর্টে প্রেস করার কথা এবং চার্জশিট প্রডিউস করার কথা, সেই দিনকের মধ্যে যদি সুপ্রিম কোর্ট সিবিআই যদি চার্জশিটে এখানে তাদের ধারাগুলো যুক্ত না করে, তাহলে কিন্তু আবারও কোথাও একটা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড সেই জায়গা তৈরি হবে। না দেখুন, প্রথমত হচ্ছে আজকে মহামান্য আদালত যে অবজারভেশন দিয়েছেন তার মধ্যে আমরা প্রথম থেকেই যে কথাগুলো পয়েন্ট আউট করছিলাম সমাজ মাধ্যমে, আপনাদের সংবাদ মাধ্যমের সামনে, আপনারা সংবাদ মাধ্যমে সেই ক্ষেত্রে জোরালো সওয়াল করেছিলেন। নিশ্চিতভাবে সরকার আজকে বিব্রত, সরকার আজকে উত্তর দিতে পারছে না। আমার বক্তব্য দুটো জায়গায়। দেখুন, এক হচ্ছে টেকনিক্যাল পার্টে যা যা ত্রুটি বিচ্যুতি সরকার করেছে, ভুল করেছে, সেইটা সরকার কতটা শুধরে নেওয়ার চেষ্টা করেছে, বরং উল্টে দেখা যাচ্ছে সরকার বেপরোয়া গতিতে শাসক দল রাস্তায় নেমে ঝান্ডা নিয়ে মিছিল করে স্লিপ অফ টাং বলতে পারেন, বা বাস্তবে আমাদের যেটা মনে হয়েছে সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। কেন বলছি কথাটা? তার কারণ আপনি যদি পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি, গাইঘাটা, গেদে, ঘরজুনা, আরজিকর, হাসকালি, একের পর এক ঘটনা দেখেন। বানতলাটা ভুলে যেও না বাবা, ওটা কি বাদ পড়ে গেছে? সেশনটা বাদখানে বাদ পড়ে যেন না যায়। না, আরো কিছু ঘটনা থাকতে পারে। তোমার জেলায় নন্দীগ্রাম রয়েছে, বাসন্তীকর, সুপ্রিয়া জানা, নর্মদা শীত তোমার পাশেই থাকেন, তারা আরো কিছু থাকলে যুক্ত করে দিন। না, যুক্ত আমি করতে, তুমি ভুলে যাচ্ছ, সেটা ভুলো না। ঠিক আছে, এবার আমি বলিনি, ওর দান তারপর উত্তর দেবো, অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে পার্ক স্ট্রিট থেকে শুরু হওয়ার পর যদি ধর্ষককারীদের আড়াল করা এবং যারা নির্যাতিতা ধর্ষিতা তার পক্ষে দাঁড়িয়ে সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। পার্ক স্ট্রিটে কি বললেন? খদ্দেরের সঙ্গে গন্ডগোল। তারপর কাটোয়া কি বললেন? সাজানো ঘটনা। হাসকালিতে কি বললেন? লাভ অ্যাফেয়ার্স ছিল। তারপর আরজিকরের ক্ষেত্রে আপনি একটা এখানে ফ্যাকচুয়াল এরর রয়েছে। পার্ক স্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রী কিন্তু খদ্দেরের সঙ্গে ঘটনা বলেননি, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন বানতলার পরে এরকম তো কতই হয়। বানতলার অ্যারেস্ট হয়েছে অরূপদা। আরজিকরের আসল অপরাধীদের আপনারা আড়াল করবার চেষ্টা করেছেন। আরজিকরের অপরাধী এখনো পর্যন্ত কলকাতা পুলিশ অ্যারেস্ট আমার মেয়েকে ধর্ষণটা তৃণমূলই করেছিল, তারপর থেকে আপনারা একদিনও তাপসী মালিকের বেদিতে গিয়ে মাল্যদান করেন না। যাক, আমি আলোচনাটাকে ডাইভার্ট করতে আমার পয়েন্টগুলো আগে রেজ করি। শাসক দলে একের পর এক, মমতা বন্দ্যোপাধ্যায় না বলুক, শাসক দলে একের পর এক নেতা মন্ত্রী, সাংসদ, বিধায়ক, তারা কেউ না কেউ মন্তব্য করেছে। হয় পোশাক নিয়েই তো উদয়ন গুহ থেকে শুরু করে অরূপ চক্রবর্তী, মহিলাদের চুলের কাট কি হবে, বয়ফ্রেন্ডের সঙ্গে কোথাও পার্কে যাবে কি যাবে না, এই নিয়ে মন্তব্য করেছেন। আমার বক্তব্যটা হচ্ছে শাসক দলের ভূমিকা, ভাবনা চিন্তা, তাদের কথাবার্তা, সরকারের যারা দায়িত্বশীল সরকার তাদের ভূমিকা যদি এই জায়গায় যায় তাহলে মরালিটিতে প্রশ্ন জাগে। এক, দুই হচ্ছে এটা তো এই ঘটনাতে, আরজিকরের ঘটনাতে গোটা রাজ্যের মানুষ এমনকি নির্যাতিতার পরিবার পর্যন্ত পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়েছে। আর আস্থা হারানোটাই স্বাভাবিক, তার কারণ যে রাজীব কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়, নির্বাচন মিটে গেলে রাজীব কুমারকে পুনরায় শপথে বসানো হয়, বিনীত গোয়েলকে এত আলোচনার পরেও শপথে বহাল রাখা হয়। অথচ আপনি মনে করে দেখুন, পার্ক স্ট্রিটে দময়ন্তী সেন থেকে শুরু করে এই রিসেন্টলি হালফিলের খড়দাতে দুই কাউন্সিলরের গন্ডগোলে একজন খুন হয়ে যাওয়ার পর একজন সামান্য আইসি তিনি মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলেছিলেন বলে তারও দময়ন্তী সেনের মতন ট্রান্সফার হয়ে যায়। তার মানে পুলিশ মন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যারা দক্ষ অফিসার তাদের বদলি করে দাও, আর যারা 14 তলার নবান্নের কথা মতন সবটা ম্যানেজ করতে পারবে তাদেরকে শপথে বহাল রাখো। তার ফলে প্রশাসনের উপর, পুলিশের উপর আস্থা দিয়েছে, আর এর জন্য দায়ী পুলিশ প্রশাসন নয়, দায়ী এই রাজ্য সরকার। অশোকদার কাছে আসার আগে একটু দেখাবো যে আজকে রাহুল গান্ধীকে যখন এই আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয় তখন রাহুল গান্ধী কি বলেন? আমরা জানি কয়েকদিন আগে রাহুল গান্ধী তিনি টুইট করেছেন, যে টুইটে তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছিলেন তাতে কঠোর বার্তাই দিয়েছিলেন। আজকে রাহুল গান্ধীর বক্তব্য শুনুন। कोलकाता भैया, यहाँ पे मैं इस इंसिडेंट में आया हूँ। मैंने कोलकाता के इंसिडेंट पे अपनी टिप्पणी करी है, अपने व्यू रखे हैं। यहाँ पे मैं डिस्ट्रैक्ट नहीं करना चाहता हूँ, इसलिए मैं यहाँ इनका मामला उठाने आया हूँ। অশোকদা, ডিস্ট্রাকশন কে বলে দিল যে হাতরাস নিয়ে কথা হাতরাসে দাঁড়িয়েই বলতে হবে, মণিপুর নিয়ে কথা মণিপুরে দাঁড়িয়েই বলতে হবে, আরজিকর নিয়ে কথা আরজিকরে দাঁড়িয়েই বলতে হবে? ডিস্ট্রাকশন। দেখুন, আপনি অত্যন্ত সংবেদনশীল, তাই আপনার হয়তো কানে লেগেছে কথাটাকে, আমি এটাকে অস্বীকার করছি না, কানে লাগাটাকে।
কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রাহুল গান্ধী স্বয়ং টুইট করেছিলেন এবং সেখানে বারবার করে আজকে যে মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাস্তায়, ট্রেনে, ঘাটে, বাসে সাধারণ মানুষের সবাইয়ের পর্যবেক্ষণ, তাই মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে প্রতিফলিত হয়েছে। একই কথা রাহুল গান্ধী বলেছিলেন যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে, যেটা খুব আক্ষেপের এবং দুঃখজনক। একই কথা, এখান থেকে আমাদের সরে আসার কোনো ব্যাপার নেই। রাহুল গান্ধী আজকে বলতে হবে, একটু অ্যালাউ করুন প্লিজ। আপনি মানে বলছেন যখন, আমাকে তো উত্তরটা দিতে হবে। সেটা হচ্ছে রায়বেরেলিতে একজন দলিত যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এদেশে মহিলাদের লড়াইটাকেও আমরা ক্লাস স্ট্রাগল বলেছি মৌপিয়া। এ দেশের রাজনীতি যারা করতে এসেছেন অনেকে বলেননি মহিলাদের লড়াইকে ক্লাস স্ট্রাগল, বলেছেন কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী। দলিতদের লড়াইটাও ক্লাস স্ট্রাগল, মানে আমি কোনো ঘটনাটাকেই ছোট বড় কিছু করছি না। দলিত যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে গিয়েছেন রাহুল গান্ধী সেই তাদের শোকাহত পরিবারের সাথে দেখা করতে। সংবাদ মাধ্যম যখন তাকে প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে আমি এখন এই ব্যাপারটা এসেছি, এইটা নিয়ে প্রশ্ন করুন, এই ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আসলে এখানে আমি বলতে চাইছি আপনাদের মতন দায়িত্বশীল সংবাদ মাধ্যমকে নয়, কিন্তু এমনও সংবাদ মাধ্যম আছে। আচ্ছা বলুন তো, মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে বললেন ধর্ষণের বিরুদ্ধে কথা, সবাই বলেন, আমরা যারা রাজনীতি করি। আরজি করের নাম উচ্চারণ করেছেন একবারও? অমিত শাহ একটা টুইট দেখাতে পারবেন? সংবাদ মাধ্যম গিয়ে অমিত শাহের কাছে গিয়ে বলতে পারবে আপনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বলুন তো, উত্তর দিন তো, আরজি কর কাণ্ডে আপনাদের অবস্থান কি? নরেন্দ্র মোদীকে গিয়ে সংবাদ মাধ্যমে একটা প্রশ্ন করতে পারে? ভয় পায়। রাহুল গান্ধীকে প্রশ্ন করেছেন, রাহুল গান্ধী এই ইস্যুতে যা বলার তাই বলেছেন। এবং আমরা একই কথা বারবার করে বলছি, যে কথাটা কিন্তু বারবার করে আলোচনায় উঠে আসছে, কে এই সন্দীপ ঘোষ? কত বড় প্রভাবশালী নেতা। প্রশ্ন হচ্ছে কেন এই গোটা ঘটনা প্রবাহে কিন্তু কেন্দ্রীয় চরিত্র হিসেবে উঠে আসছে সন্দীপ ঘোষ। এবং যদি আগাগোড়া আমরা খতিয়ে দেখি তাহলে এই সন্দীপ ঘোষ কিভাবে এত কিছু করার পরও এতটা বেপরোয়া মনোভাব দেখাতে পারে। ছোট্ট একটা বিরতির পর এই নিয়ে আমরা আলোচনায় ফিরব। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, আমরা যদি দেখি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, অর্থাৎ কেন সঠিক সময়ে পুলিশকে জানানো হয়নি, সঠিক সময়ে কেন এফআইআর দায়ের করা হয়নি, কেন হাসপাতালের তরফ থেকে যে পরিবারকে কমিউনিকেট করা হয়েছে তাতে স্বচ্ছতা ছিল না, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আইনের চোখে কত বড় অপরাধ? কারণ আমরা জানি যে যদি তথ্য প্রমাণ লোপাটের কোনো চেষ্টা হয়ে থাকে, বা যদি কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়ে থাকে, বা যদি যে অপরাধী তাকে হারবার করার অর্থাৎ তাকে আশ্রয় দেওয়ার কোনো রকম অভিযোগ থেকে থাকে, তাহলে সেটা খুব গূঢ় একটা অপরাধ বলেই গ্রাহ্য হয়। একদম, মানে মৌপিয়া, মানে এই প্রত্যেকটা যে প্রশ্নগুলো করলে প্রত্যেকটা খুব পার্টিনেন্ট, কিন্তু একটা সূক্ষ্ম একটা ফাইন হেয়ার লাইন রয়েছে অপরাধী হওয়া এবং ভুল হওয়ার মধ্যে। অর্থাৎ আজকে এটা যেমন মনে হতে পারে যে এই প্রত্যেকটা জিনিস উনি ইগনোর করেছেন, এটাও তো হতে পারে। তো এই ইগনোরেন্স এবং ইন্টেনশনাল ইগনোরেন্স, যেখানে ম্যালিস বলি আমরা, মেনস্ট্রিয়া বলি, সেইটা আছে কিনা এটাই কিন্তু তদন্তের বিষয়। আজকে যে সিবিআই ওনাকে ঘন্টার পর ঘন্টা জেরা করছেন, ওইটাই খোঁজার মনে হয় চেষ্টা করছেন যে ওনার মেনস্ট্রিয়া ছিল কিনা, বা কোনো কিছু উনি ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন কিনা, বা কোনো কিছু ইচ্ছাকৃত করছিলেন কিনা, বা এই প্রত্যেকটা প্রসেস উনি একজন ডাক্তার, উনি লয়ার নন, উনি হয়তো সাধারণভাবেই এটা ভুল করেছেন কিনা, এই জিনিসগুলোই কিন্তু কর্নার করার আমার মনে হয় সিবিআই চেষ্টা করছে। কারণ প্রত্যেকেই প্রশ্ন তুলছেন এবং আমরা কেউ নই, আমরা তুচ্ছ খুব। অনারেবল সুপ্রিম কোর্ট আজকে এই প্রশ্ন তুলেছেন যে কেন ইনস্টিটিউশনাল এফআইআর উনি করলেন না, কেন এতক্ষণ ধরে ওনার প্যারেন্টসদের, মানে ভিকটিমের প্যারেন্টসদের, তাদের জন্য ওয়েট করলেন যে তারা কেন তাদেরকে কমপ্লেন করতে হবে। ওনার দায়িত্ব কি পড়ে না যে একটা ইনস্টিটিউশনের মধ্যে এত নিকৃষ্ট জঘন্য ঘটনা ঘটলো, যার দায়ভার ওনাকে, উনি কি ওনার ডিউটি পালন করতে পারলেন না? ওনার তো উচিত ছিল ইমিডিয়েটলি একটা এফআইআর করার। আজকে যদি সেখানে এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে কোনো কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, ওনারই তো সেই পর্দা খুলে নেওয়া উচিত ছিল। এইগুলো কেন করেনি, এই কেনর উত্তরে কিন্তু সিবিআই খুঁজছে। এবং যদি বিন্দুমাত্র ম্যালিস পাওয়া যায়,
বিন্দুমাত্র মেনস্ট্রিয়া পাওয়া যায়। এবং প্রিয়া, আমি তোমায় বলছি সিবিআই নয়, সুপ্রিম কোর্ট ছেড়ে কথা বলবে না, কারণ সুপ্রিম কোর্ট আজকে এই আশ্বাস, এই ভরসা ওনাদের অর্ডারের মাধ্যমে দেখিয়েছে। তাতে আমি একজন ভারতবাসী হিসেবে গর্বিত মনে করছি সুপ্রিম কোর্টের এই রায়ে। খুব গুরুত্বপূর্ণ কথা অনির্বাণ আমাদের জানালেন। আমি এবার যে বিষয়ে চোখ রাখবো, দিল্লিতে রাজ্যপাল আরজি করের নিহত চিকিৎসকের বাবাকে ফোন, পাশে থাকার আশ্বাস, আমার বিচার চাই বললেন নির্যাতিতার বাবা। আরজি কর কাণ্ডে হেল্পলাইন চালু করলো রাজভবন। দেখুন। ফের অ্যাকশনে সিভি আনন্দ বোস। আরজি করে পড়ুয়া চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার বিচার চাইছে দেশ, বিচার চাইছে পরিবার, তদন্তে সিবিআই। বৃহস্পতিবারের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দরবারে রাজ্যপাল, যা নিয়েই জোর রাজনৈতিক জল্পনা। রাজ্যের শাসক দল তৃণমূল এর মধ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছে। রাষ্ট্রপতির হাত দিয়ে কোনো নির্দেশ ইত্যাদি করে এখানে অস্থিরতা তৈরি করার জন্য বিজেপি সেন্ট্রাল লিডারশিপ একটা বড় প্লট তৈরি করেছে। এখানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে বিজেপি এখানে একটু ব্যস্ত করতে চায়, সক্রিয় করতে চায়, তার কাছে রাজ্যপাল যাচ্ছেন। এখন সেখানে বাংলা নিয়ে কি চক্রান্ত হচ্ছে বা চক্রান্ত হচ্ছে কি না, দিল্লিতে কোন নেতা কি চক্রান্ত করাতে চাইছেন, তো এগুলো তো সব সামনে চলে আসছে। তৃণমূল কংগ্রেস তো সবকিছুতেই চক্রান্ত দেখে। ওদের বিরুদ্ধে কোনো কথা বললে, ওদের কর্মকাণ্ডের সামান্যতম নিন্দা করলেই সে সঙ্গে সঙ্গে তৃণমূলের চক্ষুশূল হয়ে যায়। এক্ষেত্রেও তাই। রাজ্যপাল যে রিপোর্ট দিতে গিয়েছে তাতে রাজ্যের হাল হকিকতই থাকবে। যদি সিপিএম কোনো ভয়, যদি তৃণমূল কোনো ভয় না করত, তৃণমূল যদি এই জাতীয় কাজ কারবার না করত, তাহলে তো তৃণমূলের কোনো আশঙ্কাই ছিল না। ইদানিংকালে রাজ্য রাজ্যপালের মধ্যে সংঘাত নতুন ঘটনা নয়। রাজভবনের ভেতর এক অস্থায়ী মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে সংঘাত চরমে ওঠে। স্বাধীনতা দিবসের বিকেলেও নিয়ম রক্ষার খাতিরে রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। একা আমি বলেছিলাম যাব না, আমি একা যেতে পারবো, কারণ যেখানে রাজভবনের কর্মচারীর একটা মহিলা প্রোটেকশন নেই, সেখানে সাথে কেউ গেলে বা যখন খুব প্রয়োজন হবে মন্ত্রিসভার শপথটা তখন যেতেই হবে, কোনো উপায় নেই। কখনো রণক্ষেত্র ভাঙড়ে, কখনো বা উত্তাল সন্দেশখালী গ্রাউন্ড জিরোয়, কখনো উত্তরবঙ্গে। রাজ্যের যে কোনো সংকটেই রাস্তায় নামতে দেখা গিয়েছে রাজ্যপালকে। কখনো রাজভবনের ভেতরে পিসরুম খুলেছেন, কখনো বা শেয়ার করেছেন হেল্পলাইন নাম্বার। তাহলে কি রাজভবন সমান্তরাল প্রশাসন চালাতে চাইছে, প্রশ্ন করেছে শাসক তৃণমূল। আরজি করে তোলপাড় করা ঘটনার পরেও ফের একবার রাজভবনের হেল্পলাইন 03322001641 এবং 9289010682, এই দুটি নাম্বার। আরজি করে মৃত পড়ুয়া চিকিৎসকের বাড়িতে ফোন করেন সিভি আনন্দ বোস। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন। दिल्ली में सारे लीडर्स के बारे में मैं यह डिस्कशन किया है। जब आपका कन्वीनियंस है मैं वहां घर आऊंगा, आपकी कन्वीनियंस। ठीक है आने से आपका आने से हमको बहुत अच्छा लगेगा। পরিস্থিতির মোকাবিলায় এবার রাজভবনে কন্ট্রোল রুম খোলেন সিভি আনন্দ বোস। নিজের এক্স হ্যান্ডেলে দুটি হেল্পলাইন নাম্বারও পোস্ট করেন রাজ্যপাল। ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ বলে জানান রাজ্যপাল। মোবাইল কন্ট্রোল রুম থেকে প্রথম ফোনটি মৃত চিকিৎসকের বাবাকেই করেন রাজ্যপাল। এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। Every saint has a past. Every sinner has a future. Anybody listening? Will Mamata Banerjee please raise her hands? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আশ্বস্ত নির্যাতিতার পরিবার। একা সঞ্জয় রায় কি এই নৃশংস ঘটনার নেপথ্যে, নাকি আরো কেউ জড়িত? আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা কথা ছবি তোলা ছিল বলেছিল। হ্যাঁ, সেটা দিয়ে দিয়েছি। ওটা পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে চলেছিল। সেটা ওরা নিশ্চয়ই দেখবে কেন দেরি হয়েছে, এবং তার জন্য তো কৈফিয়ত তলব করেছে সুপার প্রিন্সিপালের কাছে। আরো টোটাল ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকে দায়ী করি। আমাদের ডিপার্টমেন্টের উপর সন্দেহ হচ্ছে বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। সেদিকেই তাকিয়ে নির্যাতিতার পরিবার। কলকাতা টিভি।
অরূপ, আমরা দেখলাম যে রাজ্যপাল তিনি কি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, শুধু তাই নয়, হেল্পলাইন নাম্বার চালু করেছেন রাজ্যপাল এবং সেখান থেকে প্রথম ফোন তিনি করেন নির্যাতিতার পরিবারকে। আমি রাজ্যপাল ওই বিড়াল তপস্বী, একটা বাংলায় প্রবাদ আছে, মানেটা আমি ঠিক জানি না, দর্শকরা নিশ্চয়ই জানবেন বিড়াল তপস্বী কাকে বলে। রাজ্যপাল নির্যাতিতাকে ফোন করেছেন, খুব ভালো কথা। রাজ্যপাল কি সেই নির্যাতিতার পরিবারকেও ফোন করেছেন যে যেই নির্যাতিতা বলেছিল তার কন্যা সমা মেয়েটি তার সাথে যৌন নির্যাতন হয়েছে এবং সেই নির্যাতনটা রাজভবনের মধ্যে হয়েছে? যদি ওনার সৎসাহস থাকতো উনি বিকেল 5টার পরে সিসিটিভি ফুটেজ মৌপি আপনাদের সংবাদ মাধ্যমকে ডেকে, সব সংবাদ মাধ্যমকে ডাকেননি, সিলেক্টেড সংবাদ মাধ্যমকে ডেকে নির্যাতিতার ফুটেজ দেখিয়েছেন। সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের রুলের ভায়োলেশন। নির্যাতিতার আইডেন্টিটি ডিসক্লোজ করেছিলেন রাজ্যপাল স্বয়ং নিজে। সবচেয়ে বড় কথা, কলকাতা পুলিশ কোনো তদন্ত করেনি, কিন্তু যখন একজন মহিলা তার সম্ভ্রম নিয়ে এরকম কনসেন্ট জারি করেছে তখন কলকাতা পুলিশ অনুসন্ধান করেছিল। তার জন্য পুলিশ কমিশনারকে সরানোর সুপারিশ করেছিলেন এই ব্যক্তি। উনি আবার নারীর স্বাধীনতার পক্ষে, নারীর সম্ভ্রমের পক্ষে কথা বলছেন। যদি মুরত থাকে দুপুর 3টে থেকে বিকেল 5:05 পর্যন্ত সিসিটিভি ফুটেজ আনইন্টারাপ্টেড কলকাতা পুলিশের হাতে জমা দিন। মানুষ দেখতে চায় রাজভবনের করিডোরের মধ্যে, রাজভবনে আপনার গেটের বাইরে এবং ঘরের মধ্যে কি ঘটেছিল। তারপরে বড় বড় কথা বলবেন। যিনি নিজে অ্যালিগড মলেস্টার, তার কন্যা সমা মেয়েকে নির্যাতন করেন এবং একই আরেকটি অভিযোগ দিল্লির একজন নর্তকী, উড়িষি নর্তকী, তিনি দিল্লির তাজ প্যালেস হোটেলে একই অভিযোগ করেছেন, তার কাছ থেকে নারী সুরক্ষা নিয়ে কথা শুনবো? এত খারাপ দিন বাঙালির জন্য আসেনি। আমি আবারও বলছি, গুজব রটেছে, অনেক কিছু ঘটেছে, জাস্টিস চাই, আমরা সবাই জাস্টিস চাইছি। প্রতিবাদটা হয়তো ট্রেন্ডিং হয়েছে কিন্তু বিচার এখনো পেন্ডিং। আমরা চাই সিবিআই দ্রুত বিচার করুক, বিচার করে যারা প্রকৃত অপরাধ, সে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, সে যত প্রভাবশালী হোক, কে সন্দীপ ঘোষ, কে কি আমাদের জানার দরকার নেই। একটাকে কলকাতা পুলিশ একদিনের মধ্যে অ্যারেস্ট করেছে, সঞ্জয় রায়। বাকি যারা যারা জড়িত 22 তারিখের মধ্যে সিবিআই সুপ্রিম কোর্টকে জানাক, 23 তারিখ ফাইনাল চার্জশিটের আগে গোটা ভারতবর্ষের মানুষ যেন দেখতে পায় এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি সারা ভারতবর্ষের মানুষ করছে। সৈকত, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের রেফারেন্স দিয়ে অরূপ বলছেন যে রাজ্যপালের মরাল রাইট নেই, সেটা ভিন্ন প্রসঙ্গ হতে পারে, কিন্তু রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাজ্যের, তাকে একটা হেল্পলাইন নাম্বার চালু করতে হচ্ছে, নারীদের সুরক্ষার জন্য তাকে ব্যবস্থা নিতে হচ্ছে, এটাই কিভাবে দেখছো? না দেখুন, নাগরিকরা এই রাজ্যের যারা গণ আন্দোলনের চেহারাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন, তারাই প্রতিবাদী আন্দোলনের মুখ। আমরা নিশ্চিতভাবে ভরসা করি যে কোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যারা যে অবজারভেশন রাখছেন, মাননীয় আদালতের উপর আমাদের ভরসা রয়েছে এবং নিশ্চিতভাবে রাজ্যপালের এক্ষেত্রে ভূমিকা। দেখুন, আমি আপনাকে প্রথমের আলোচনায় বলেছিলাম যে প্রশাসনের উপর মানুষের আস্থা হারিয়েছে, ঠিক একইভাবে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগকে কেন্দ্র করে রাজ্যপালের যে ভূমিকা সেটা তো স্বচ্ছ ছিল না। স্বাভাবিকভাবে রাজভবন এবং রাজ্যপালের প্রতিও এই রাজ্যের মানুষদের বা সাধারণ নাগরিকের আস্থা কিন্তু দুর্বল হয়েছে, হারিয়েছে। আমরা বামপন্থীরা বরাবর রাজ্যপাল পদের ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন রয়েছে এবং রাজ্যপাল তার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে কতটুকু এর ক্ষেত্রে সুরাহা করতে পারেন আমার জানা নেই। আমরা যতটুকু জানি যে সাংবিধানিকভাবে রাজ্যপাল এক্ষেত্রে কোনো ভূমিকা নিতে পারেন না। কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি দুটো বিষয় এখানে আলোচনার মধ্যে আনতে চাই। এক, এই যে নারী সুরক্ষার প্রশ্নে রাজভবন কেন্দ্র, আপনার মনে পড়ছে এই পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীকালে হেল্পলাইন, ঘর ছাড়া পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য রাজভবনে একটা হেল্পলাইন সেন্টার চালু করা হলো, তাতে হয়তো মিডিয়া ফুটেজ তৈরি হয়। আচ্ছা, তারপরে কি কোনো সমাধান হয়েছে? যারা ঘর ছাড়া হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে, তারা কি কোনো সমাধান পেয়েছে? নাকি রাজভবনটা রাজ্যপাল শুধুমাত্র সংবাদ মাধ্যমের কাছে কিছু ফুটেজ তৈরি করা? না, তাকে বিজেপির পার্টি অফিসের কাজও করছেন উনি ওখানে বসে। আমি ওই জায়গাটা যাচ্ছি, কিছু চটকদারি কিছু কথা বলা যার কোনো বাস্তবের কোনো ভিত্তি নেই। আমি আপনাকে বলছি, সব নির্যাতিতার ক্ষেত্রে যদি বা সব নারী নির্যাতনের প্রশ্নে যদি সঠিক ভূমিকা পালন করতেন, তাহলে আমি রাজ্যপাল কিংবা রাজ্যপাল পদে যেই থাকুন না কেন সেই পদকে সম্মান জানাই। আমি এক লাইন শুধু অ্যাড করি, আজকে আরজি করের ক্ষেত্রে রাজ্যপাল যে ভূমিকা পালন করছেন, এই সেই রাজ্যপাল নিজের ব্যক্তিগত জীবন, এমনকি হাতরাসের ক্ষেত্রে, মণিপুরের ক্ষেত্রে, উন্নাওর ক্ষেত্রে সেখানকার রাজ্যপাল বা রাজ্যপাল পদে যারা বসেছেন অতীতে অন্যান্য রাজ্যে, তাদের ভূমিকাগুলো অতীত স্মরণ করলে কিন্তু দেখা যাচ্ছে পরস্পর দ্বিচারিতা কাজ করছে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে আজকে আরজিকর কাণ্ড নিয়ে যেটা ঘটছে সারা বাংলায় এবং বাংলার বাইরেও সারা ভারতবর্ষে, যে গণ আন্দোলনটা হচ্ছে, এটা তো শুধুমাত্র কোনো রাজনীতির রঙের মধ্যে সীমাবদ্ধ নেই। আপাত দৃষ্টিতে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি কোনোটাই নেই এবং আপনি বলতে পারবেন না বা আমরা কেউ বলতে পারবো না এটা একটা রাজনৈতিক ঘটনা। আমি এটাও বলতে পারবো না যে এটা একটা কোনো প্রতিহিংসামূলক ঘটনা ঘটেছে রাজনৈতিকভাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি এইটাকে নিয়ে ঘোলা জলে রাজনীতি করার প্রয়াস বা অপপ্রয়াস যাই বলি না কেন, সেটা যদি থেকে যায়, সেটা কিন্তু মানুষের চোখে বারবার করে আসবে। এখানে আলোচনায় আসবো, তার আগে একটা ছবি আজকে দেখাবো, যে ছবিটা
আমরা দেখেছিলাম যে এর আগে গত বছর যখন পঞ্চায়েত নির্বাচন চলছে ব্যালট বক্স নিয়ে একটা দৌড় আমরা দেখেছিলাম, যেটা উজেইন বোল্টকেও রীতিমতো লজ্জা দিতে পারে। আর আজকে আমরা একজন এএসআই এর প্রাণপণ দৌড় দেখলাম। দেখুন অনুবাবু, অনুবাবু একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান, বলে দিতে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, পড়ে যাবেন, কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 আস্তে, নিচে 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 হ্যালো। অভিযোগ এই অনুপ বাবু তিনি সঞ্জয় রায় ঘনিষ্ঠ পুলিশ অফিসার। তাকে যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন প্রায় পরিমরি করে দৌড়চ্ছেন, পড়ে যেতেন, আহারে পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 নিচে 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 অলিম্পিক কমিটি কেন এই প্রতিভার সন্ধান আগে খুঁজে পায়নি, আমি সেটাই ভাবছি। অরূপ না, আমি একদম পরিষ্কার বলছি, এই তদন্তের স্বার্থে অরূপ আমার এখানে খুব নির্দিষ্ট প্রশ্ন, এই দৌড়টা কি শুধুমাত্র আমরা দৌড় দেখার বিনোদনের জন্য দেখছি? না, এর মধ্যে লুকিয়ে রয়েছে একটা গুরুতর প্রশ্ন। সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার, সেই সঞ্জয় রায় পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার, সেই সঞ্জয় রায় সালুয়া গিয়ে একজন সিভিক ভলান্টিয়ার সে মিটিং করছে, সে এখানে আরজি করের মতো একটা হাসপাতালে কলকাতা শহরের বুকে তার অবাধ যাতায়াত, না মৌপিয়া দেখুন, এগুলো কি ইন্টারলিঙ্কড নয়? এই প্রশ্নগুলো তো সিভিক সোসাইটি থেকে উঠে এসছে এবং এই প্রশ্নগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং একজন দায়িত্বশীল সচেতন নাগরিক হিসেবে এই প্রশ্নগুলোকে আমরা কেউ এড়াতে পারি না। এটা তো আমি আবারও বলছি, এটা বিজেপি শাসিত রাজ্য নয় যে যেখানে নরেন্দ্র মোদীর সাথে ছবি দেখার জন্য তার বিরুদ্ধে 22 দিন এফআইআর নেওয়া হবে না। আমরা তো বলছি নিশ্চিতভাবে আপনি 100টা কাজ করলে তাতে হয়তো 98টা কাজ ভালো করছেন, কিন্তু একটা কি দুটো কাজে কোথাও গাফিলতি থেকে যাচ্ছে, ভুল থেকে যাচ্ছে, হিউম্যান এরর হচ্ছে, যার ফলে এই সঞ্জয় রায়দের বারবারন্ত ঘটেছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা না, আমরা কেউ অস্বীকার করি, ডিনায়াল মোডে কেউ নেই। রাজ্য সরকার এমনকি মুখ্যমন্ত্রীও প্রথম দিন থেকে চাইছেন। বহু ক্ষেত্রে মৌপি আপনার মনে থাকবে যখন হকার নিয়ে ইনসিডেন্ট ঘটছিল, মুখ্যমন্ত্রী নিজেও বহু ক্ষেত্রে পুলিশকে পর্যন্ত ভর্ৎসনা করেছিলেন। এটা তো ঘটনা, একটা বাহিনী চললে তাতে যেরকম অধিকাংশ লোকই ভালোভাবে কাজ করেন, দু একজনের জন্য সামগ্রিকভাবে ডিপার্টমেন্টে বদনাম হয়। সাংবাদিক আমার এখানটাতে আপত্তি আছে, সিভিক ভলান্টিয়ারের অনৈতিক কাজ বা দাদাগিরি বা ক্ষমতার অপব্যবহার এই প্রথম নয়। না, নয় তো, নয় তো। এবং সিভিক ভলান্টিয়ার, সিভিক নিয়োগটার যে একটা সাধারণ কথা বলো, যে কোনো চাকরির ক্ষেত্রে তার একটা ব্যাকগ্রাউন্ড চেক করার থাকে, পুলিশ ভেরিফিকেশনের অবকাশ থাকে, তার ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, যেটা এর পরে ঘটনার পর আমরা জানি যে কলকাতা পুলিশের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সঞ্জয় রায়ের পাড়ায় গিয়ে সংবাদ মাধ্যম জানতে পারলো যে এর বিরুদ্ধে কত কত অভিযোগ, এরকম একটা লোক সিভিক ভলান্টিয়ার হিসেবে যোগ দিয়ে। আমি এখানে একটা বেসিক পার্থক্য রয়েছে মৌপিয়া, যে চাকরির কথা বলছেন সেটা যে কোনো সরকারি স্থায়ী চাকরির ক্ষেত্রে সেই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, কিন্তু এটা একেবারেই একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, তাই স্বাভাবিকভাবে পার্টিকুলার দুই একটা ক্ষেত্রে নিশ্চিতভাবে কোনো মিসিং রয়েছে, যার ফলে এই সমালোচনার জায়গাগুলো তৈরি হয়েছে। এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই, কিন্তু সরকার তো ডিনায়াল মোডে নেই বলেই সরকারিতে এই সঞ্জয় রায়কে অ্যারেস্ট কে করেছে? অ্যারেস্ট তো করেছে কলকাতা পুলিশ। প্রথম দিন 24 ঘন্টার মধ্যে জিরো টলারেন্স নিয়ে কলকাতা পুলিশই তো একে অ্যারেস্ট করেছে। সঞ্জয় রায়কে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে নগরপালকে, তখন নগরপালকে বলতে হয়েছে যে কি প্রফেশন সেটা তারা দেখছে না, তারা ক্রিমিনাল হিসেবে ট্রিট করছে। আমি আবারও বলছি, একজন ধর্ষকের যেরকম ধর্ম দেখে জাত বিচার হয় না, যদিও বিজেপি সেটাই করে, তারা ধর্ষককে মালা পরিয়ে বলে যে মুসলমানকে ধর্ষণ করলে সেটা ধর্ষণ নয়, কিন্তু আমি আবারও বলছি ধর্ষণ এমন সামাজিক ব্যাধি যেটা দল মত জাত দেখে আসে না। থাকলে সে প্রশ্ন উঠবেই। সিভিক কোনো রোগীর আত্মীয় এই ঘটনা ঘটায়নি, এমন একজন ঘটিয়েছে যে ক্ষমতার অপব্যবহার করে যে অবাধে আরজি করে। সেটাই তো বলছি, সে ক্ষমতার অপব্যবহার করবার যেরকম সুযোগ পেয়েছে, তেমনি রাজ্য সরকার জিরো টলারেন্স নিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করেছে। নন্দ ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। বিমল, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম, এক তো হচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অবস্থান নেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, দ্বিতীয়ত
রাজ্যপাল প্রসঙ্গে একটু আগে অরূপের বক্তব্য ছিল যে রাজ্যপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে সেই রাজ্যপালের এগুলো করার বা বলার মরাল রাইট কোথায়? প্রথমত তৃণমূলের একটা প্রশ্নেরও উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের ঠিক মানে মনুষ্যত্বের পর্যায়ে আছে বলে আমার অন্তত মনে হয় না। ক্ষমতার রাজনীতি ওদের মনুষ্যত্বটা নষ্ট করে দিয়েছে। আমি একদম গোটা তৃণমূলটাকেই পলিটিক্যালি বলছে, ওরা মনুষ্যত্বের নিচে নেমে গেছে। সুতরাং ওদের সম্পর্কে একটা উত্তরও আমি দেবো না। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে রাজ্যপাল তার মতো করে তার রিপোর্ট দেবেন এবং কেন্দ্র কি করবে না করবে, রাজ্যপালের বক্তব্য, সেগুলো নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা জানতে পারবো। আমার বক্তব্য এখানে একদম স্পষ্ট যে এই সরকার একটা ঘটনা ঘটেছে, এরকম ঘটনা অনেক রাজ্যে ঘটতেই পারে, কারণ এটা সমাজ এমন নয় যে কখনো এই ঘটনা ঘটবে না। বাট হোয়াট উইল বি দ্য অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য রুলার। আজকেও প্রায় একটা উদাহরণ দেওয়া হয় উড়িষ্যাতে, এই ঘটনা ঘটেছে, একজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কই দলে দলে মানুষ তো রাস্তায় নামেনি। কেন নামেনি? কারণ তারা জানে সরকার অ্যাকশন নেবে, সরকারের উপর আস্থা আছে। এই সরকারের উপর আস্থাটা চলে গেছে, কারণ এরা বারবার ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে। মৌপি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে 2-3 বছর আগে যদি বাংলার বিবেক আরেকটু জাগ্রত হতো, আজকে এই দিনটা দেখতে হতো না। 2021 সালের 2রা মের পরে কজন বিজেপি মহিলা কর্মী ধর্ষিতা হয়েছে, আগামী দিনে সেই তথ্য পাওয়া যাবে। একটা উদাহরণ খালি পূর্ব মেদিনীপুরে একজন 60 বছর বয়সী মহিলা বলছেন যে আমার নাতির সামনে, আমার নাতির বয়সে 2-3টে ছেলে আমাকে এই কাণ্ডটি করে গেল, এবং পুলিশ তার অভিযোগ নিচ্ছে, ওটা সুপ্রিম কোর্টে যেতে হলো। আই এম সরি টু সে, তারপরেও এই পশ্চিমবঙ্গের এই শাসক দল, যাদের একদম মানে আমি তো মনুষ্যত্বের কথা বললাম, তাদের ঠিক কি বলবো আমি জানি না, তারা শাসক কোন মনুষ্যত্ব শিক্ষা দেয় তারা বলতে অরূপ নাম পলিটিক্যাল ওয়েপন কি করে শিক্ষা পায় তখন দেখা যায় যখন রেপিস্টকে স্বাধীনতা দিবসের দিন বাইরে এনে মালা পরিয়ে বলা হয় তুমি রেপ করেছো কিন্তু তুমি হিন্দু। এটাই হচ্ছে মাইন্ডসেট। আজকে উনি বড় বড় কথা বলছেন, ওর থেকে ওদের থেকে বিজেপির থেকে মনুষ্যত্ব শিক্ষা নেবে, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আমাদের কথা বলার মাঝখানে কথা বলা, এত বড় বড় ডায়লগ দিচ্ছেন। কোথায় ছিলেন আপনার প্রধানমন্ত্রী? মণিপুরে যাওয়ার প্রয়োজন বোধ করেছেন, একদিনের জন্য হিম্মত দেখিয়েছেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আবার অনেক অনেক আপনি কথা বলেছেন, আপনার প্রধানমন্ত্রী কথা বলেছে, আপনার প্রধানমন্ত্রী কথা বলেছে। আপনি বড় বড় এখানে মনুষ্যত্বের বাণী দিচ্ছেন, রেপিস্টকে জেল থেকে বের করে মারা করিয়েছেন। সারা ভারতবর্ষে একমাত্র দল বিজেপি। হরিয়ানা ইলেকশন আসছে, হরিয়ানা ইলেকশন আবার রাম রহিমকে প্যারোল দিয়েছে, রাম রহিমকে কারা প্যারোল দিয়েছে, রাম রহিমকে কারা প্যারোল দিয়েছে। হরিয়ানা ইলেকশন গায়ে চিৎকার করতে হবে, চিৎকার করতে হবে। রাম রহিমকে প্যারোল কারা দিয়েছে? হরিয়ানা ইলেকশন আসছে, 2 মাসের মধ্যে হরিয়ানা ইলেকশন আসছে। কি হতে পারে? বিমল শঙ্কর বাবু এবং অরূপ দুজনের কাছেই আসবো। আমি তাকে সৈকত কিছু বলতে চান। আমার সঞ্জয়ের প্রশ্নে দুটো বিষয় খুব পরিষ্কারভাবে বলা। পুলিশ ওয়েলফেয়ার নিয়ে আমরা আলোচনা করছি তো, দেখুন আপনি যদি দেখতেন সরকার, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতেন, পুলিশ মহলে কোনো ব্যবস্থা হচ্ছে, একজন সিভিক ভলান্টিয়ার পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে কি করে ঢুকলো, সে 3 দিন ধরে সালুয়াতে 3 দিন ধরে ওয়েলফেয়ার কমিটির মিটিংয়ে থাকলো, কিংবা তার এই অবাধ বিচরণ, কেউ কিচ্ছু জানতো না। যদিও বা পরবর্তীকালে এই বিষয়টা সামনে আসে। আচ্ছা বলুন তো, পুলিশ মহলে কোন ওসিকে ট্রান্সফার করা হয়েছে, কোন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে, এমনকি পুলিশ কমিশনার তিনি কি পদক্ষেপ নিয়েছেন? 1, 2। আচ্ছা সঞ্জয় অপরাধীকে অপরাধী নয়, সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। আমি বলছি একজন কি বহুজন, এটা এখনো তদন্তের গতি প্রকৃতি শেষ হয়নি। স্বাভাবিকভাবে সঞ্জয়ের ক্ষেত্রে বারবার দিশা নির্দেশ করে যারা সঞ্জয়কে বাড়তে সাহায্য করলো এই ঘটনাকে কেন্দ্র করে, তারা কিন্তু যেন ছাড় না পাওয়া যায় সেটাও কিন্তু নজরে রাখতে হবে। আমি বলছি এটা শুধুমাত্র একটা ধর্ষণ বা খুনের ঘটনা নয়, এটা একটা সিস্টেমেটিক্যালি করাপশনের সঙ্গে ইন্টারলিঙ্ক, ইন্টারকানেক্টেড। স্বাভাবিকভাবে আজকে সামনের সারিতে আসছে সিবিআই তদন্তের পর এই যে হাসপাতালের বর্জ্য বাংলাদেশে পাচার, এই নিয়ে করাপশন ছিল। আমরা বারে বারে বলছি এখন সিট গঠন হচ্ছে, একদম এখন সিট গঠন শেষ করে দিচ্ছি। আমি বলছি সরকার যে পুরোপুরি ভাবে চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষক, অপরাধী তাদের আড়াল করবার চেষ্টা করেছে, এটা তো প্রমাণিত। অরূপের রেসপন্স না, আমি আবারও বলছি, দেখুন পার্থক্যটা হচ্ছে অ্যাপ্রোচের। এই সরকার প্রথম দিন থেকে, আমরা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা ডিনায়াল মোডে নেই বলেই আমাদের মুখ্যমন্ত্রী ধর্ষণের পর বলেন না এরকম তো কতই হয়। আমাদের মুখ্যমন্ত্রী ডিনায়াল মোডে নেই বলেই কলকাতা পুলিশ প্রথম অ্যারেস্ট করে। বাবু আমি একটা কথা বলি, আমি তোমাদের সরকারের পরিচালন ক্ষমতা মানুষ দেখেছে, এখন দেখেছো তো দাবি। অরূপ একটাই প্রশ্ন, সন্দীপ ঘোষকে কেন, যেখানে একজন পুলিশ কমিশনার, যেখানে একজন ডিপার্টমেন্টের সচিব, যেখানে ইভেন মন্ত্রী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 30 সেকেন্ড লাগে,
সেই সন্দীপ ঘোষ আজকে তো স্বয়ং সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করেছে, নিশ্চিতভাবে প্রশাসনে যারা রয়েছেন তারা বিষয়টি দেখবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে তো নাথিং টু হাইড, আজকে সিবিআই এর হাতে তদন্ত। আমাদেরও তো প্রশ্ন, সিবিআই যে 4 দিন ধরে তাকে ইন্টারোগেশন করছে, 5 দিন হতে চললো আজকে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্যাট ইন্টারোগেশন? সন্দীপ ঘোষ অপরাধী না নিরপরাধ সেটা সিবিআই কে আজকে প্রমাণ করুক। আমরা তো চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেন সিবিআই এত দিলে করছে? জাস্টিস তো মানুষ এখন সিবিআই এর কাছ থেকে পাবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সিভিক ভলান্টিয়ারের কাজ কি মহামান্য হাইকোর্ট খুব স্পষ্টভাবে নির্দিষ্ট করে দিয়েছিলেন। তারপরেও এই রাজ্যে সিভিক ভলান্টিয়াররা নির্বাচনে বুথের মধ্যে থাকে, তারপরেও এই রাজ্যে সিভিক ভলান্টিয়াররা পুলিশের হয়ে তোলার কাজ করে প্রকাশ্য রাস্তায়, মানে থানার একটা অংশ পরিচালনা করে সিভিক ভলান্টিয়ার। এবং মৌপিয়ায় এটা বলার জন্য কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপির প্রয়োজন নেই, ঘুরলেই দেখা যাবে। এবার 2 নম্বর কথা আমি যেটা খুব বলতে চাইছি, বিমল দাকে বলতে চাইছি, যে প্রধানমন্ত্রী সন্দেশখালী নিয়ে টুইটের পর টুইট করেন, ডেলি প্যাসেঞ্জারি পর্যন্ত করলেন, সন্দেশখালী নির্যাতিতা মা বোনেদের জন্য আমাদেরও প্রাণ কাঁদে, আমরাও বলেছিলাম, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আবার বলছি, সেই প্রধানমন্ত্রীর, সেই দলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর একটা নট এ সিঙ্গেল টুইট কেন নেই আরজি কর নিয়ে? আরজি করের নাম পর্যন্ত উচ্চারণ, কাকে আড়াল করতে চাইছেন এই প্রশ্ন বলুন। প্রধানমন্ত্রী কাউকে আড়াল করতে চান না, চাইছেনও না, কারণ এইরকম একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে তাদের আড়াল করার চেষ্টাটা একটা নৈতিক এবং সামাজিক অপরাধ। সেই অপরাধ কেউ অন্তত করবে না। আমি বলি লালকেল্লার ভাষণটা একটু ভালো করে শুনেছি, আরজিকর নেই, আরজিকর উল্লেখ নেই, মহিলাদের কথা বলা, মহিলাদের কথা সবাই বলে, আরজিকর উল্লেখ নেই। এত বড় একটা ঘটনা, আরজিকর উল্লেখ আছে। বিমলদা আপনি বলুন, প্রধানমন্ত্রী আরজিকর উল্লেখ করেছেন, আমি বলছি আমি ভুল স্বীকার করে নেব। আমি তাহলে একটা কথা বলি, আমি তাহলে আপনাকেই প্রশ্ন করি, রবীন্দ্র কাপুর আপনার দলের কোন পজিশনে আছেন? আবার রবীন্দ্র কাপুর উনি একটা টুইটে বলেছেন বিজেপি ভাঙচুর করেছে আরজি করে এবং যা করেছে বিজেপি। আপনি রাহুল গান্ধী আপনি ডিসন করুন, আরে রাহুল গান্ধীর টুইট দেখুন, রাহুল গান্ধীর টুইট দেখুন, অনেক বড় টুইট করলেন উনি। এসব বলে আপনারা বিজেপি দিকে আঙুল না তুললে বিজেপি হচ্ছে হতেই পারে। এর সঙ্গে বিজেপি এলাকায় তাপসবাবু তো তৃণমূলের নেতা। ভাই বিমলদা আমি কিন্তু এই পতাকাটা কাদের ছিল, উনিও তৃণমূলের নেতা, পতাকাটা কাদের ছিল, ওইসব কথা বলে আমি এইসব অনেক তৃণমূলকে অনেক বাঁচিয়েছো তোমরা, আর বাঁচিয়েছো ওরা সামাজিক অপরাধ করছে এটা করে। কংগ্রেস এবং বামপন্থীরা তৃণমূলকে বাঁচিয়ে সামাজিক অপরাধ করছে, এই অপরাধের জবাব ওদের দিতে হবে আগামী দিনে। আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরেও, এই রাজ্যের প্রশাসনের উপর হাইকোর্ট বহুদিন আগে আস্থা হারিয়ে ফেলেছিল, সুপ্রিম কোর্ট হারিয়ে ফেলেছে। বুঝা গেছে যে এই পুলিশদের দিয়ে আর কাজ হবে না। সুপ্রিম কোর্টের রায়টা পড়েনি, সুপ্রিম কোর্ট জানেনি না, রায়টা দেশের প্রেক্ষিতে বলা হয়েছে। আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর সুপারিশ, আমি তো সেটাই বলছি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনি ল এন্ড অর্ডার কতদিন কন্ট্রোল করবেন? সুপ্রিম কোর্ট বলেছে এটা দেশের প্রেক্ষিতে, কারণ সুপ্রিম কোর্ট মনে করছে যে এটা একটা সামাজিক ব্যাধি, এটা দেশে ধর্ষণ এবং আমরা এই আলোচনাতেই ফিরবো। ছোট্ট একটা বিরতির পর এই আলোচনা নিয়েই ফিরছি, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরলাম বিরতির পর। আমি বিমল শঙ্কর বাবুর কাছে যাব। বিমল শঙ্কর বাবু, যদি আমরা দেখেছি এই সন্দীপ ঘোষকে 5 দিন লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এত দিন ধরে, যে সন্দীপ ঘোষ যাকে ট্রান্সফার করার পর আবার সেই ট্রান্সফার প্রত্যাহার করে নেওয়া হয় অতীতেও, আমি এই আরজিকর কাণ্ডের আগে বলছি, সেই সন্দীপ ঘোষ এখন আমরা দেখছি আরজিকর কাণ্ডে সিট গঠন করা হচ্ছে। এখন আমরা দেখছি যে সন্দীপ ঘোষকে আগামীকাল লালবাজারে তলব করা হয়েছে যে তিনি নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন।
একটা কথা বলি বৌপিয়া, আমি জানি ইউ আর এ ক্যাট লাভার, কিন্তু আমি একাধিকবার করেছি যে আমাদের ফ্ল্যাটে কিছু বেড়াল বদমাইশি করতো, কাউকে দিয়ে ধরিয়ে ব্যাগে করে 2 কিলোমিটার দূরে ছেড়ে দিয়েছি। আমি যখন বাড়িতে পৌঁছই তারপরেই ঘটনা শোনো, সে আমার আগে হাজির হয়ে গেছে। তখন সবাই আমাকে কিছুক্ষণ প্যাঁক দিল, কাকে দূরে ছেড়ে এসেছিলেন। এ হচ্ছে সেই বেড়ালের 7টা জীবন বলে না, এই সন্দীপ ঘোষের 14টা জীবন। তাকে যখনই কোথাও বাইরে পাঠিয়ে দেওয়া হয়, সে ঠিক তার চাবিটা লাগিয়ে দিয়ে চলে যায়, এবং যে নতুন প্রিন্সিপাল হয়ে আসে সে ব্যাপা করে ঘুরে বাড়ি চলে যায়। একদম কোনো কথা নেই। তার বিরুদ্ধে অভিযোগ কি? যে সমস্ত বায়ো ওয়েস্ট গুলো সেগুলোকে সে পাচার করে দিচ্ছে। মানে এই ধরনের মারাত্মক অভিযোগ একজন ডাক্তারের বিরুদ্ধে। থিঙ্ক অ্যাবাউট ইট। ডাক্তার ডাকে অনেকেই ভগবানের পরেই ঠাঁই দেয়, সঠিক কারণেই দেয়, কারণ একজন ডাক্তার মানুষকে জমের ছবল থেকে বাঁচিয়ে দেয়। সেই রকম একজন ডাক্তার কিভাবে এই রাজ্যে ডাক্তারদের ইমেজটাকে নষ্ট করেছে। এখন সেই লোকটিকে এতদিন 1.5 বছর আগে অভিযোগ করেছিলেন যিনি, তাকে বদলি করে দেওয়া হলো। একটা কিছু টিম হয়েছিল, সেই টিমে যারা প্রত্যেকে বদলি হয়ে গেল। বিশেষত এখন যিনি বহরমপুর হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার, কি নামটা ভুলে যাচ্ছি, তিনি অভিযোগ করলেন। এবারে 1.5 বছর পরে সিট গঠন হলো। এটা সে অনুব্রত মণ্ডলের কেস নয় তো, যখন সিবিআই জন্য একদম তাকে ধরে না, অর্থাৎ শিব ঠাকুর মণ্ডল আর নতুন শিব ঠাকুরের কেস হতে শেষ হলে আমি বলছি। প্রথম কথা, সন্দীপ ঘোষ খুব খারাপ লোক। সন্দীপ ঘোষকে সিবিআই ধরুক, তদন্ত করুক, দোষী প্রমাণ হলে ফাঁসি দিক। আমি শুধু আরেকজন খারাপ লোক তো তাকে আবার সিএনএমসিতে পাঠানো হয়েছে। আমি একটু বলে নিই, আমি সব্যসাচী ঘোষের কথা বলি। সন্দীপ ঘোষের এ আমার কেউ নয়, পিস্তত ভাই হয় কিনা আমি জানি না। সব্যসাচী ঘোষ খুব দাপুটে লোক। সব্যসাচী ঘোষ হাওড়ায় নাবালিকাদের দিয়ে যৌন নির্যাতন করতেন এবং সেক্স র্যাকেট চালাতেন। কদিন আগে পুলিশ অ্যারেস্ট করে 6 জন নাবালিকাকে উদ্ধার করেছে এবং লিলুয়া হোমে পাঠিয়েছে। কে এই সব্যসাচী ঘোষ? বিজেপির যুব মোর্চার সম্পাদক। এখানে বড় বড় কথা বলছেন, নিজেরা গিয়ে সেক্স র্যাকেট চালাচ্ছেন নিজেদের নেতারা। একদিনও প্রতিবাদ করেছেন? একদিনের জন্য, একবারের জন্য। আমি তো বলছি এই সন্দীপ ঘোষ জেলে থাকুক, ফাঁসি হোক, অপরাধ করলে কেউ ওকে বাঁচানোর জন্য যাচ্ছে না, কিন্তু এনাদের নেতা মন্ডল সম্পাদক কেউ বাজে সব কথা বলছে। করতে পারেন পুলিশ ধরেছে, পুলিশ তো ধরেছে, পুলিশ তো সাফাই গিয়েছেন, লোকে সাফাই গিয়েছেন। আপনি এখানে জ্ঞান দিচ্ছেন বিজেপির দল উন্নয়ন শুরু করে রাম রহিম আমি বলছি একটা সরকার, সেই সরকারের কাছ থেকে মানুষ কি চায়? শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য। এই যে শিক্ষা দপ্তরে পার্থ পাওয়া গেল, পার্থর দায় ঝেড়ে ফেললেন। স্বাস্থ্য দপ্তরে সন্দীপ পাওয়া যাচ্ছে, অলরেডি ঝাড়া শুরু করেছেন, বুঝে গেছেন যে জল মাথার উপর দিয়ে বইছে। খাদ্য দপ্তরে জ্যোতিপ্রিয় শুনলাম নাকি যা তদন্ত যদিও বিমলদা বাঁচানোর চেষ্টা করছেন, তবুও খাদ্য দপ্তরে যা দুর্নীতি। এরপর এই সরকারটা থাকার কি দরকার? এই কারণে বারে ধর্ষকরা উৎসাহিত হয়। এই কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। বিদায় নিলেই এই রাজ্যে 80,000, 500,000 দিয়ে 10 লাখ দিয়ে এসব দিয়ে হবে না। আর পাবলিক দিদিকে দাদা দেয়, ভেট দেয়। অরূপকে আমি অত্যন্ত যুক্তিবাদী একজন যুক্তিবাদী মানুষ হিসেবে ভাবি। কংগ্রেস 0 মাইনাস হয়ে গেছে। কংগ্রেসকে বলিনি, সিপিএম কে বললে তোমার গায়ে লাগে কেন? অবশ্যই জোট সঙ্গী তো লাগতেই পারে। সিপিএম 0 মাইনাস হয়ে যেতে পারে। তৃণমূল 294 এর মধ্যে 394টা আসন পেতে পারে। কিন্তু এইগুলোকে বলে কোন ব্যাপারটাকে জাস্টিফাই করছো অরূপ? 1 নম্বর কথা। 2 নম্বর কথা
বলে না যে বাঁদর কি আর এমনি নাচে, ওস্তাদ তার আছে পিছে। কে সন্দীপ ঘোষ? তার জন্য তৃণমূল ক্ষমতা এসছে। সন্দীপ ঘোষকে তৃণমূলকে টেনে নিয়ে চলে। সন্দীপ ঘোষকে আড়াল করা, কে আড়াল করছে রায়দা? এক সেকেন্ড অরূপ, আড়াল না পুনর্বাসন না পুরস্কার? তুমি নিজে বলো তো বুকে হাত দিয়ে কোনটা দেওয়া হয়েছিল? যে সকালবেলা চাকরি ছাড়লো, বিকালবেলা তাকে নিয়োগ করা হলো, এটা কি পুনর্বাসন? হ্যাঁ, বিবেকের কাছে। এইবার যে কথাটা, আরেকটা কথা অরূপ এবং বিমলদা অধ্যাপক মানুষ, অরূপ অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, বলছি অন্তত এই ব্যাপারটায় সিলেক্টিভ হয়েও না প্রতিবাদের ক্ষেত্রে। হাতরাসের ব্যাপারেও একই কথা, কামধনুর ব্যাপারেও একই কথা বলতে হবে, পার্কস্ট্রিটের ব্যাপারেও একই কথা বলতে হবে, সন্দেশখালীর ব্যাপারেও একই কথা বলতে হবে, আরজিকরের ব্যাপারে একই কথা বলতে হবে। প্রতিবাদ হয় না, একদম অশোকদা, হাতরাসের কথাও যেমন যে কোনো জায়গায় গিয়ে বলা যেতে পারে, তেমনই আরজিকরের কথাও সেটা রায়বেরেলিতে গিয়েও বলা যেতে পারে, দিল্লিতে গিয়েও বলা যেতে পারে। না, আপনাকে আমি আগেও বলেছি, আজকে দলিত পরিবারের একজনকে খুন করা হয়েছে গুলি করে। রাহুল গান্ধী সাংবাদিকদের বলেছেন যে ব্যাপারটা নিয়ে এসেছি সেটা নিয়ে প্রশ্ন করুন। আপনারা তো একবারও প্রশ্ন করতে পারছেন না প্রধানমন্ত্রী কেন আরজিকর কাণ্ডে একটা টুইট করলেন না? যিনি ঘেটু পুজো থেকে মন্তব্য সেটা জাস্টিফাই করে, যে প্রধানমন্ত্রী মঙ্গলযান চন্দ্রযান থেকে ঘেটু উৎসব, ঘেটু পুজো সব ব্যাপারে বিবৃতি দেন, তিনি একটা কথা বললেন না। আমাকে শেষ করতে হবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এক সময়ে শুনতাম যখন ছাত্র ছিলাম, সর্দার হাসমি আমরা এখনো মরিনি। সর্দার হাসমিকে পিটিয়ে মেরেছিল কংগ্রেসের লোকেরা। আপনি জানেন? তাহলে সেটা দিয়ে বিচার করি, আমি শেষ করি। আপনি জানেন কংগ্রেসের একজন নেতা, কংগ্রেসের একজন নেতার স্ত্রীকে, উনি ডায়লগটা ভুল বলেন, উনি কোটটা ভুল বলেন। কোটটা ছিল সর্দার হাম শর্মিন্দা হ্যায় তেরা কাতিল জিন্দা। না, একদম বাজে কথা। এটা দিল্লির গাড়ি। আমি সেই সময়ে বাচ্চা ছেলে ছিল, আমি যখন পড়াশোনা করতাম, সিপিএম লিখেছিল, সিপিএম দেওয়ালে দেওয়ালে লিখতো সর্দার হাসমি আমরা এখনো মরিনি। এইটা ভালো করে, আমি দরকার হলে কাগজের কাটিং আমার কাছে রয়েছে, দেখিয়ে দেবো। আমি শুধু এইটুকু কথা বলি, দিল্লিতে একজন কংগ্রেস নেতা তার স্ত্রীকে ইয়েতে পুড়িয়ে দিয়েছিল, সেটা দিয়ে কংগ্রেসকে বিচার করব? এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয়? এই ধরনের কথা শুনুন বিমলদা, আপনার শোনা দরকার। সারা ভারতবর্ষ অনেক পরে জেনেছিল নির্ভয়ার পরিবারের পাশে নীরবে দাঁড়িয়েছিলেন যে মানুষটা, তার নাম রাহুল গান্ধী। তার জন্য টিভি ক্যামেরার প্রয়োজন হয়। আমি শুধু ওইটুকু কথা একটা লাইনেই বলি, সেটা হচ্ছে যতক্ষণ এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকবে আমাদের কোন রকম সোশ্যাল জাস্টিসের আশা নেই। থেকে থাকুক না কেন, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কেউ যদি অপরাধীকে আড়াল করার চেষ্টাও করে থাকে, তাদের যেন বিচারের আওতায় আনা হয়। জিরো টলারেন্স, এটাই একমাত্র নীতি হওয়া উচিত। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে 7টায়।